ঈদযাত্রার আরও খবর জানাতে পদ্মা সেতু টোল প্লাজার মুন্সিগঞ্জ প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এনামুল হাসান এবং চাঁদপুর ঘাটের পরিস্থিতি জানাতেও আমাদের সাথে যুক্ত হবেন জাহিদুল ইসলাম ভূঁইয়া। আমরা শুরুতে চলে যাচ্ছি মুন্সিগঞ্জে। এনাম, মুন্সিগঞ্জে টোল প্লাজায় গাড়ির সারি কেমন দেখছেন আর কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। সকালে থেকেই কিন্তু বৈরী আবহাওয়ার কারণে যাতায়াতের একটু চাপ কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু যানবাহনের চাপ বেড়েছে। দক্ষিণ অঞ্চলের 21 জেলার মানুষ কিন্তু এই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে কিন্তু তারা যাতায়াত করেন। যাত্রীদের অভিযোগ রয়েছে যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং বাসের মধ্যে কিন্তু গাদাগাদি করে যাত্রীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কথা বলেছিলাম টোল কর্তৃপক্ষের সাথে, তারা যেমনটি জানিয়েছে যানবাহন চলাচলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কিন্তু 11টা বুথ রেখেছে। এই 11টা বুথ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই টোল দিয়ে তারা কিন্তু যানবাহন পারাপার হতে পারছে। আমরা কথা বলছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, তারা যেমনটি জানায় যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তারা পুলিশ এবং র্যাব পাশাপাশি বিজিবিও মোতায়েন রেখেছে। যাত্রীরা কিন্তু স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছে। গাড়িতে চাপ থাকলেও কিন্তু যানজট তেমন দেখা যায় না। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সিয়াম, ধন্যবাদ এনাম আপনাকে। আমরা চলে যাচ্ছি চাঁদপুরে। জাহিদ, লঞ্চঘাটে যাত্রীদের ভিড় কেমন দেখছেন আর সেখানকার পরিস্থিতি কি আমাদের জানাবেন। সিয়াম, বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু নারীর টানে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় রয়েছে চাঁদপুর লঞ্চঘাটে। মূলত গতকালকের তুলনায় আজকে যে কয়েকটি লঞ্চ ঢাকা থেকে এসেছে তাতে যাত্রীদের উপস্থিতি কিছুটা কম দেখা দিয়েছে, কারণ গতকাল চাঁদপুর লঞ্চঘাটে কিন্তু একটি লঞ্চ কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছিল, এতে 10 জন যাত্রী আহত হয়েছে। এই ছাড়াও আমি কথা বলেছি যাত্রীদের সঙ্গে, তুলনামূলকভাবে তারা স্বাচ্ছন্দ্যেই কিন্তু ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ ঘাটে ফিরছে। দেশের অন্যতম একটি ব্যস্ত নদীবন্দর চাঁদপুর লঞ্চঘাট, দেশের দক্ষিণ অঞ্চলের কয়েকটি জেলার মানুষের যাতায়াতের অন্যতম একটি মূল নো রোড হচ্ছে এই চাঁদপুর লঞ্চঘাট। বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলের কয়েকটি জেলার মানুষ যারা চট্টগ্রাম এবং সিলেটে বসবাস করে, তারা ট্রেন এবং সড়ক পথে চাঁদপুর আসে। চাঁদপুর থেকেই কিন্তু তারা দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে চলে যায়। এই জন্যই চাঁদপুর লঞ্চঘাট সারা বছর ব্যস্ত থাকে। এছাড়াও ঈদ এবং অন্যান্য ছুটিতে এই চাপ কিন্তু বেড়ে দাঁড়ায় 2 গুণ এবং 3 গুণ। মূলত বাড়তি চাপ সামলাতে চাঁদপুরের প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে রেখেছে। ঢাকা থেকে চাঁদপুর আসা যাত্রীদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে না, তারা মোটামুটি স্বস্তিতেই চাঁদপুর লঞ্চঘাটে আসছে। মূলত যেই সমস্যা চাঁদপুর লঞ্চঘাটের, তারা লঞ্চঘাটে নেমে লঞ্চঘাট থেকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য যে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে, বিশেষ করে সিএনজি এবং অটোরিকশা। কোনো ক্ষেত্রে দেখা যায় সিএনজি এবং অটোরিকশা কিছু অসাধু চালক এই নির্ধারিত ভাড়ার চাইতে 2 গুণ এবং 3 গুণ ভাড়া হাঁকাচ্ছে। তবে এই বিষয়ে প্রশাসন নজরদারিতে রাখছে। ঘাট এলাকাতে ঈদের আগের এবং ঈদের পরে 5 দিন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এসব বিষয়ে তদারকি করার জন্য। এছাড়াও চাঁদপুর লঞ্চঘাটে বিআইডব্লিউটির পক্ষ থেকে ঈদে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে কিন্তু বাড়তি ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে চাঁদপুর লঞ্চের নিরাপত্তার জন্য লঞ্চে 4 জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জি সিয়াম, এই ছিল চাঁদপুর থেকে ঈদযাত্রা নিয়ে আমার কাছে সবশেষ। ধন্যবাদ জিহাদ আপনাকে। গাজীপুরের শিল্প কারখানাগুলোতে ছুটি শুরু হলে মহাসড়কে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়তে থাকে, সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপও। এই নিয়ে বিস্তারিত জানাতে চন্ডা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, ঘরমুখী মানুষের ভোগান্তি এবার কেমন আর বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ পাচ্ছেন কিনা, কি বলছে যাত্রীরা, জানাবেন।
আপনার প্রথম প্রশ্নের উত্তর যদি দিই, সেটি হচ্ছে যে ভাড়া যে অতিরিক্ত না হচ্ছে সেটি বিষয়ে আসলে খুবই একটা অভিযোগ আমরা পাইনি। তবে ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে গাজীপুরের যে বাইপাস সড়ক আছে সেখানে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাসের সংখ্যা কম থাকার ফলে এখানে যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলোতে কিন্তু যাত্রীরা বাড়ি যাচ্ছেন এবং সেই রিস্ক নিয়ে বাড়ি যাচ্ছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে সামনে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ট্রাককে কিন্তু কোরবানির যে পশু সেগুলো বিভিন্ন জেলা থেকে রাজধানীতে নিয়ে আসা হয়েছিল, এবং সেই গরুবাহী যে পশুবাহী যে ট্রাকগুলো ছিল সেই ট্রাকগুলোতে করে কিন্তু তারা এখন আবার যাত্রী নিয়ে যাচ্ছেন। আমরা কথা বলেছি এখানকার যারা এই 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 অবৈধ কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে বলেছেন যে তারা জানে যে এরকম কোনো পারমিশন তাদের কাছে নেই, কিন্তু তারপরে তারা করছেন। এবং এই যে পুলিশের আপনারা যেই অ্যাক্টিভিটিস এখন দেখতে পাচ্ছেন, তাদের যে তৎপরতা, সেটি কিন্তু গত 1 ঘন্টা যাবত আমরা এখানে দেখিনি। ঠিক মিডিয়া আসার পরে আমরা যখন এখানে এসেছি, আমরা কথা বলেছি, তখন থেকে তাদের এই কর্মকাণ্ড শুরু হয়েছে, তৎপরতা শুরু হয়েছে। পুলিশের যে গাড়ি আছে তারা সেগুলো চেক করছে, এবং পুলিশের গাড়ি এখানে এসে যে অবৈধ ট্রাকগুলো আছে, যে ট্রাকগুলো আসলে যাত্রী নেওয়া নিষিদ্ধ, সেই ট্রাকগুলো আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা দেখিনি। আমরা কিছুক্ষণ আগে এই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি ট্রাফিক পুলিশের সাথে, তিনি আমাদেরকে বলেছেন যে এখন তিনি কথা বলবেন, তবে কিছুক্ষণ পরে তিনি কথা বলবেন। আমরা হয়তো বা সেই বিষয়ে তাদের সাথে যোগাযোগ করবো যে এরকম আসলে কেন হচ্ছে। আমরা এখানে কথা বলেছি যারা আসলে যাত্রী, যে আপনারা কেন এই রিস্ক নিয়ে আসলে বাড়ি যাচ্ছেন। তারা বলছেন যে তাদের পরিবারের অনেকেই গ্রামের বাড়িতে থাকেন, তাদের সাথে এই কোরবানির ঈদ করার জন্য জীবনের কিছুটা রিস্ক নিয়ে হলেও তারা কিন্তু সেখানে যাবেন, এবং তারা এখানে বিভিন্ন জেলা, বগুড়া থেকে শুরু করে ঠাকুরগাঁও, রংপুর, সেই উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে তারা কিন্তু সেখানে যাচ্ছে, এবং তারা কিন্তু প্রায় 450 থেকে 500 টাকা বিভিন্ন রেটে ভাড়া দিয়ে যাচ্ছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই রিস্ক নিয়ে আপনারা কেন ট্রাকে আসলে অনেক যাত্রী তো সব ভোগান্তি, গাড়িগুলো সব উঠতে পারতেছে না, সেই কারণে আমরা মনে করেন যে এই আমরা এলাকার ভাই বেড়াদার যারা বন্ধু বান্ধব আছে ওনাদের নিয়ে যেতেছি আর কি। আপনারা নিশ্চয়ই শুনছেন। আমরা একটু পুলিশের সাথে কথা বলতে চাই। ভাইয়া একটু কথা বলি, সেটা হচ্ছে এতক্ষণ আমরা আপনাদেরকে আসলে অ্যাক্টিভিটিস দেখিনি। আমরা প্রায় এখানে 1 ঘন্টা যাবত এখানে এই ট্রাকগুলোতে লোক তোলা হচ্ছে, এটা কি আসলে বৈধ? বৈধ না অবৈধ, এখন যাত্রী যে পরিমাণে, এর চেয়ে গাড়ির চেয়ে যাত্রী পরিমাণ বেশি, কোনো না কোনোভাবে তো যাত্রীগুলো যেতে হবে। এই জন্য আপনাদের কাছে কি এরকম কোনো সংবাদ আছে যে কোনো এই পারমিশন আছে এভাবে নিয়ে যাওয়া যাবে? আমরা প্রত্যেকটা গাড়ির বাধা দিতেছি, কিন্তু যাত্রীরা শুনতেছে না আর গাড়ির ড্রাইভাররাও মানতেছে না। আপনাদেরকে তারা মানছে, কিন্তু এরা লুকোচুরি করে নিয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে। না, আমরা ওই যে আমাদের প্রত্যেকটা পয়েন্টে লোক আছে, আমাদের যে লোক তার চেয়ে তো গাড়ি বেশি, যাত্রীও বেশি, প্রচুর পরিমাণে। আপনি এতক্ষণ তো ছিলেন না, মাত্র আসছেন তো দেখেন। এখানে 1 ঘন্টা যাবত দেখছি আপনারা এতক্ষণ কিছুই করেননি। এখানে এই যাত্রীদেরকে ট্রাকে তোলা হচ্ছে 450 থেকে 500 টাকায়। এটি মহাসড়কে নেওয়ার কোনো পারমিশন কি আছে নাকি? ও যাত্রী, এটা আমাদের সিনিয়র যারা আছে ওনাদেরকে জিজ্ঞেস করি, যাত্রীর থেকে টাকা নেয় না এগুলো তবে আমরা বলতে পারবো। যেমনটি শুনছিলেন আসলে আপনারা, এই যে যাত্রী আছেন তাদেরকে আসলে এই ট্রাকগুলো করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমরা এতক্ষণ এখানে ছিলাম প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট, প্রায় 1 ঘন্টার মতো আমরা ছিলাম এখানে। আসলে পুলিশের যে তৎপরতা সেটি আমরা দেখিনি। তারা বাইপাসে যে চৌরাস্তা আছে সেখানেই দাঁড়িয়ে ছিল, এবং এক লাইন করে আসলে এই গাড়িগুলোকে তারা সরাচ্ছিলেন। তবে আমরা এখানে আসার পর যখন কথা বলতে চেয়েছি, এরপর থেকে দেখেছি যে এই প্রত্যেকটি ট্রাকে আসলে যাত্রী নেওয়া হচ্ছে। যাত্রীদেরকে এই বৃষ্টির মধ্যে কিভাবে নেওয়া হবে, যার কারণে উপরে তেরপল দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা করে কিন্তু তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর একদম সামনেই হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন আমরা বলার পর এখানে ট্রাক থেকে যে যাত্রীগুলো আছে তাদেরকে এখন নামানো হচ্ছে। তবে এরকম কিন্তু আমরা অনেকেই দেখেছি যে এটি আসলে করা হয়েছে। ভাইয়া, আপনি আসলে কোথা থেকে এসেছেন? না, আপনি কি বিআরটিএ থেকে এসেছেন? আচ্ছা, আপনি দেখলাম যে এখন আসার পর সকল ট্রাকগুলোকে, আমি একটু বলি, আপনারা ট্রাকগুলোকে বলছেন যে যাত্রী নেমে যেতে, এটা কি আসলে পারমিশন আছে? জি, অবশ্যই আমাদের মন্ত্রণালয় থেকে পারমিশন আছে যে ট্রাকে কোনো ব্যক্তি যেন যাত্রীরা না ওঠে। মানে এটা কি পারমিশন দেওয়া হয়েছে? না, পারমিশন ছাড়া যেন যাত্রীরা না যেতে পারে, আমরা এই জন্য মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে। কিন্তু এতক্ষণ কোনো মোবাইল কোড ছিল না, কিন্তু আমরা সকাল থেকেই দেখলাম প্রায় 1 ঘন্টা যাবত। আমি একটু শেষ করি, আপনাকে প্রশ্ন করি, তারপরে আপনি উত্তর দেন। আমরা প্রায় 1 ঘন্টা যাবত দেখলাম এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তারাও কোনো ব্যবস্থা নেয়নি। এখানে আমরা অন্য কাউকে দেখিনি। এখানে প্রত্যেকটা ট্রাকে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, আমরা চালকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা ট্রাকে অবৈধ
অবৈধভাবে নিচ্ছেন, এটা পারমিশন নেই, আপনারা কেন ব্যবস্থা নেন? আপনারা কি জানতেন না এটি? আমরা চৌরাস্তা থেকে মাত্র আসলাম, মাত্র গাড়ি দাঁড়ায় আমরা নামা শুরু করছি। আমরা যেখানে পাচ্ছি সেখানে যাত্রীদের নামাই দিচ্ছি। এখানে কোনো ওই ট্রাকে করে দেখে আমরা কোনো গাড়ি দাঁড়ায় ও নামাই দেওয়ার পরে আমরা পরিচালনা করতেছি। কিন্তু এই যে এখনো এখানে যে যাত্রীগুলো নেওয়া হচ্ছে, ওই যে আপনার সামনেই যাত্রী নেওয়া হচ্ছে ওখানে, সামনে আছে, আমরা তো এক জায়গায় সব জায়গায় দৌড়াতে পারি না। এই ম্যাজিস্ট্রেটের সামনে কি লোকবল কম আছে? লোকবল কম আছে আমাদের, তারপরে চলতেছে, আমাদের ম্যাজিস্ট্রেটের সামনে আছে, কথা বলতেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে যাত্রীগুলো আসলে এতক্ষণ তোলা হয়েছিল, আমরা যখন এখানে এসেছি এবং এখানে যারা পুলিশের কর্মকর্তা ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তিনি তখন এখানে নাস্তা করছিলেন। এখানকার যিনি দায়িত্বে আছেন পুলিশ বক্সে, তিনি নাস্তা করছিলেন। তিনি আমাদেরকে বলেছেন কিছুক্ষণ পর কথা বলবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারিনি। তবে এখন আমরা যেই তাদের যে তৎপরতা দেখতে পাচ্ছি, ম্যাজিস্ট্রেট এসেছে বিআরটিএ থেকে, আমরা একটু ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতে চাই। ম্যাজিস্ট্রেট কি বলে আমরা একটু জানতে চাই। আমরা একটু ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম, আমরা আসলে সকাল থেকে এখানে ছিলাম, আপনি কি বিআরটিএ থেকে এসেছেন? তো কিন্তু আমরা দেখলাম যে এখানে যে ট্রাকে করে লোকজন নেওয়া হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, আমরা পুলিশের বিভিন্ন সদস্যদেরকে দেখেছি, আনসার বাহিনী দেখেছি, তারা কোনো ব্যবস্থাই আসলে এখান থেকে নেয়নি। কিন্তু এটা আসলে আপনারা কেন আসলে রেগুলার বেসিসে এটা হয়? এটা রিস্ক, কি পারমিশন দেওয়া আছে? না, এটা কোনো পারমিশন এরকম দেয়া নেই। আপনি হচ্ছে পণ্যবাহী বাসে, মানে পণ্যবাহী ট্রাকে হচ্ছে আপনি যাত্রী পরিবহন করতে পারবেন না। আমরা এখন আসলাম এখানে, আমরা এতক্ষণ হচ্ছে চৌরাস্তার ওইদিকে ছিলাম, আমরা এখন এখানে আসছি। আমরা হচ্ছে যেগুলো আমাদের চোখের সামনে পড়তেছে আমরা ওনাদেরকে নামিয়ে দিচ্ছি এবং আমাদের এই কার্যক্রমটা চলমান থাকবে। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীরও তো এটা দেখার দায়িত্ব। তারা আসলে, আমি একটু বলি, তারা এখানে একটা পুলিশ বক্স আছে, কিন্তু তারা 1 ঘন্টা যাবত আমি দেখছি তারা কোনো ব্যবস্থাই নেয়নি। আপনারা তাদের সাথে কথা বলবেন? হ্যাঁ, আমি কথা বলবো, দেখি আমি ওনারা ব্যবস্থা নিচ্ছেন, আমি কথা বলতেছি। ধন্যবাদ। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে আসলে আমরা প্রত্যেক বছর যেই দুটি ঈদ থাকে, এই ঈদে এরকম নৈরাজ্য আমরা দেখি। আমরা এরপরে অন্য আরেকটি জায়গায় হয়তো বা যাবো, পরবর্তী লাইভে আমরা যুক্ত হব। তবে এই গাজীপুর যে বাইপাস চৌরাস্তা আছে সেখানে কিন্তু এরকমই লোকজন তোলা হচ্ছে, ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এরকম কিন্তু অভিযোগ খুবই কম পাওয়া গেছে। 100 থেকে 200 টাকা ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তবে জীবনের মায়া ত্যাগ করে কিন্তু যে পশুবাহী ট্রাকগুলো রাজধানীতে এসেছিল, সেই পশুবাহী ট্রাকগুলো করে কিন্তু বিভিন্ন জেলায় যাচ্ছে। গাজীপুর চৌরাস্তা থেকে যে ঈদযাত্রা, সেটির সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে। ধন্যবাদ শিউল আপনাকে। ঈদযাত্রার আরও খবর জানাতে টঙ্গী স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেদি হাসান। মেহেদি, কতটা স্বস্তির এবারের ঈদযাত্রা? কোনো ভোগান্তি আছে কিনা, আর ট্রেনগুলো কি শিডিউল মেনে ছাড়ছে কিনা জানাবেন। আজকে সকাল 6টা থেকে 10টা 15 পর্যন্ত জামালপুর এক্সপ্রেস যে ট্রেনটি ছিল, এগুলো এখন পর্যন্ত সময় মতো ছেড়ে গিয়েছে এবং ভোগান্তির চিত্র গতকাল আমরা যা দেখতে পেরেছি সেই তুলনায় আজকে নেই বললেই চলে। কারণ কমলাপুর থেকে প্ল্যাটফর্মে ঢোকা পর্যন্ত যারা আসলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে, রেলওয়ে পুলিশ সহ র্যাব সহ, যারা আসলে পুরো নিরাপত্তার সাথে যাত্রীদেরকে ভেতরে যাওয়ার সুযোগ করে দিচ্ছে শুধুমাত্র টিকিটধারী যাত্রীদের, যার কারণে আজকে ট্রেনে ওঠার ক্ষেত্রে যাত্রীদের তেমন একটা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে না। এবং আমরা কমলাপুরে যেমন সকাল থেকে দেখেছি প্রত্যেকটি ট্রেনে ওঠার জন্য কিন্তু রেলওয়ে পুলিশের যে সদস্যরা ছিল তারা কিন্তু প্রত্যেকটি গেটের কাছে দাঁড়িয়েছিল এবং ছাদের উপরে যারা উঠছিল তাদেরকে কিন্তু বাধা প্রদান করতে আমরা দেখেছি। এবং গতকাল আমরা জয়দেবপুর পর্যন্ত আসলে এই ট্রেনে ওঠার যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু দেখতে পেয়েছিলাম। এই জন্য আমরাও আজকে ট্রেনে করে এই টঙ্গী স্টেশন পর্যন্ত এসেছি এবং জয়দেবপুরও আমরা ট্রেনে করে যাব, কিন্তু আজকে সেই পরিমাণ যাত্রীর চাপটা আমরা আসলে পাচ্ছি না। তুলনামূলক কম যাত্রীর চাপ এই আজকের সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। যদিও কমলাপুর থেকে যে ট্রেনগুলো আসলে ছেড়ে আসছে, জামালপুর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, এগুলো বিরতিহীন বিধায় কিন্তু সেই ট্রেনগুলোতে আসলে খুচরো যে যাত্রী তারা কিন্তু উঠছে না। অন্যান্য যে বড় ট্রেনগুলো থাকে সেগুলোতে মূলত কিন্তু ছোট ছোট গন্তব্যে যে যাত্রী তারাও কিন্তু আসলে উঠে পড়ে এবং যার কারণে আসলে যারা টিকিটধারী দূরের গন্তব্যের যাত্রী তারা কিন্তু অনেক সময় আসলে উঠতে পারে না। এবং ট্রেনের ছাদে ওঠার যে বিষয়টি আজকে কমলাপুর স্টেশনে আমরা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে দেখেছি, তা কিন্তু বিমানবন্দর আসার আগে তেজগাঁ এবং ক্যান্টনমেন্ট স্টেশনে আমরা যাত্রীদেরকে আসলে ছাদের উপরে উঠতে দেখেছি এবং টঙ্গী স্টেশনেও এসে দেখেছি যে ওদিক থেকে যে ট্রেনগুলো আসছে সেগুলোর ছাদের উপরে আসলে যাত্রী উঠে আসলে ভ্রমণ করছেন। যদিও তারা আসলে সতর্ক করছেন, কিন্তু সাধারণ মানুষ যারা আসলে ঈদের
খুশি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পরিবারের কাছে ছুটে যাচ্ছেন, তারা কিন্তু এই ঝুঁকি নিয়ে আসলে রওনা হচ্ছেন। এবং স্টেশনে টঙ্গীতেও আমরা যা দেখছি, এখানেও কিন্তু রেলওয়ে পুলিশের পক্ষ থেকে আসলে পর্যাপ্ত তৎপরতা রয়েছে এবং এখানে যে যাত্রীরা রয়েছে তারাও আসলে ট্রেনের অপেক্ষায় রয়েছেন। কমলাপুর থেকে যে ট্রেনগুলো আসবে তারা আসলে গন্তব্যে যাওয়ার জন্য এখন এই টঙ্গী স্টেশনে অবস্থান করছেন। এই ছিল আসলে টঙ্গী স্টেশন এবং রেলের সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ মেহেদী আপনাকে। টঙ্গী স্টেশন থেকে ঈদযাত্রার সর্বশেষ খবর জানাচ্ছিলেন মেহেদী হাসান।